হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই 7:30 মতো। তো প্রত্যেক দিন ওই 6:45 থেকে 7টার মধ্যেই আর কি ঘুম থেকে উঠে পড়তে হয়, কারণ ওই সময় হচ্ছে ও রান্না করতে চলে আসে। তো সেই জন্য 6:45 থেকে 7টার মধ্যে উঠে আমি ওকে বলে দিয়ে যাই কী দিয়ে কী রান্নাবান্না হবে। তারপরে আমি ফ্রেশ হয়ে আমার ঘরের যা টুকটাক কাজগুলো থাকে সেগুলোই আর কি গুছিয়ে নিই। তো আজকে দেখো ফ্রেশ হয়ে এলাম। তো আজকে যেহেতু এই ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হবে, তো সেই জন্য বললাম যে দাও ওর মাছের ঝোলের সবজিটা আমিই কেটে দিই, কারণ ও ওলকপিটা কাটে ওই আলু ভাজার মতো করে। তো তরকারিতে ওরকম আলু ভাজার মতো করে ওলকপি দিলে না ভালো লাগে না, আবার সেদ্ধও হতে চায় না। তো আমি এরকম ট্রায়াঙ্গেল টাইপের কেটে দিলাম ওলকপিটা, আলুটাও ওরকম ট্রায়াঙ্গেল শেপের কাটছি। আর ওদিকে ও হচ্ছে আলু পেঁয়াজ কালিটা কাটছে। তো আজকে হবে এই ওলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল, আর হবে আলু পেঁয়াজ কালি ভাজা, আর হবে পেঁপে দিয়ে ডাল। তো বাকি সবজিগুলো ও কেটে নিচ্ছে, আর আমি ওই যে মাছের ঝোলেরটা কেটে দিয়ে ভাবলাম একটু চা করব। তারপরে দেখলাম তেল শেষ, তো চা করতে এসে হচ্ছে তেলটাও একবারে ঢেলে নিচ্ছি। তো এরকম একটা বড় পাত্রে ঢালা হয়, আর ছোট পাত্রে ওকে আমি একটু করে নামিয়ে দিই। আগে তো তোমরা দেখে থাকবে আমি ওই যে ছোট পাত্রটা আছে এটা ভরে ভরেই তেল রাখতাম, কারণ আমি আমার ইচ্ছে মতো আর কি তেলটা ব্যবহার করতাম। তো ওকে আমি যতটা তেলই দিই না কেন ও কিন্তু একদিনেই সবটা শেষ করে ফেলে, মানে তরকারিতে একটু তেল বেশিই দেয়। তো ওই যে আমি যতটুকু তেল দিলাম অতটুকু তেল কিন্তু আমাদের একদিনে লাগে না, তবুও কিন্তু ওই যে ওকে যে দিয়েছি ওটা কিন্তু ও দিয়েই দেবে তরকারিতে। তো যখন আমি থাকি তখন আর কি বলে দিই যে তেলটা একটু কম করে দাও, আর যখন না থাকি ও তো ওর ইচ্ছে মতো দেয়। তো তেলটা ভরে দিয়ে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো আগে তো তোমরা দেখেছো আমি রেগুলারলি চাটা অতটাও খেতাম না। তো এখন সকালবেলা হাজব্যান্ডও দেখি চা চায়, আর এদিকে তানিয়াকে তো একটু দিতেই হয়। তো সেই জন্য ওদেরকে দিতে গিয়ে আমারও একটু চা খাওয়া হয়ে যায়। তো আজকে সবটাই চিনি দিয়ে দিয়েছি, মানে 3 জনের চায়েই চিনি দিয়ে দিয়েছি। তো বাদবাকি দিন ভাবছি আমার চাটা চিনি ছাড়া করব। এই প্রত্যেক দিন সকালবেলা যে চামচ ভর্তি করে করে চিনি খাচ্ছি, এটা আমার নিজের ভাবলেই একটা অস্বস্তি হয়। আর সারাদিনে আমার কোনো খাবারের সাথেই কিন্তু এতটা চিনি বা মিষ্টি খাওয়া পড়ে না। মিষ্টি তো বাড়িতে থাকেই, তবুও কিন্তু আমি খাই না। আর তারপরে চাটা শেষ করে এই যে এই ঘরটাতে চলে এলাম। তো গতকালকেই হচ্ছে ছেলের স্কুলটা খুলে গেছে। তো রাতেই পড়াশোনা শেষ করে ও ব্যাগটা গুছিয়ে রেখেছিল। তো সকালবেলা আমিও আরেকবার চেক করে নিলাম যে আদৌ সব কিছু ঠিকঠাক নিয়েছে কি না। তো এখন ও নিজেই হচ্ছে রুটিন দেখে ব্যাগটা গুছিয়ে নিতে পারে। আর পেন্সিল বা ইরেজারগুলো ঠিকঠাক আছে কি না ওগুলোই আর কি একটু দেখে নিলাম। তারপরে দেখো যেহেতু রান্নাঘরে চলে গেছিলাম, তো সকালবেলা আর কি ঘরটা ঝাড় দেওয়া হয়নি। ঘর মোটামুটি পরিষ্কারই থাকে, তবুও ওই যে বলে বাসি ঘর, তো সকালবেলা উঠে আর আগে থেকে ঘরটা ঝাড় দেওয়া হয় না। তো তানিয়া এলেই গেট খুলতে যায় যখন, তখনই আর কি ঘুম থেকে উঠি। তো ফ্রেশ হয়ে আগে ওর কাছে রান্নাঘরে যেতে হয়, সব কিছু একটু দেখিয়ে দিতে হয়। তো সেই জন্য ভাবি যে আগে রান্নাঘরের কাজ যতটুকু থাকে ততটুকু গুছিয়ে পরে হচ্ছে ধীরে সুস্থে এই কাজগুলো করব। আর জানি না কেন যতই হাতে সময় নিয়ে করি না কেন, ওই যে ছেলেকে যে স্কুলে পাঠানোর টাইমটা, ওই টাইমটা আমার তো তাড়াহুড়ো থেকেই যায়। কারণ ওকে স্নান করানো, রেডি করানো, খাওয়ানো, তারপরে হচ্ছে টিফিন তৈরি করা, এই সময়টা তাড়াহুড়োটা আমার কিছুতেই যেন কাটে না। তো যতই সময় হাতে নিয়ে ওকে রেডি করাতে যাই না কেন, প্রচণ্ড লেট করে ফেলে। খেতে গিয়েও তো করে। তাছাড়া সেই ছোট্টবেলা থেকে বাথরুমে যখন স্নানে যাই তখন আমাকে একটা রাইমস শোনাতে হয়, আবার যখন জামা কাপড় পরতে যাই তখনও একটা রাইমস শোনাতে হয়। তো এই করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় ওকে রেডি করাতে গিয়ে। তো তারপরে এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ডকেও খাবারটা ধরে দিয়েছি। আর এখন বানাতে হবে ওর টিফিনটা। আর ওদিকে ওকে তুলে বাথরুমে পাঠিয়ে দিয়েছি। তো ও এতক্ষণে ফ্রেশ হচ্ছে, ততক্ষণে ওর টিফিনটা আমি তৈরি করে নেব। তো গতকালকে দিয়েছিলাম এই গাজর, তারপরে মটরশুঁটি দিয়ে আর দুধ দিয়ে একটা পুর তৈরি করেছিলাম। তো সেই পুর দিয়ে একটা পরোটা তৈরি করে দিয়েছিলাম। তো সেটাও বেশ ভালোই পছন্দ করেছে। আর আজকে ওকে একটু হাক্কা নুডলস করে দেব। তো ও অন্যান্য দিন হচ্ছে প্লেন নুডলসই খায়, তো মাঝে মধ্যে এরকম দিলে যদি এই সবজিগুলো খাওয়ার অভ্যেসটা ওর তৈরি হয়, তো সেই জন্যই আর কি একটু সবজি দিয়েই নুডলসটা তৈরি করে দিচ্ছি।
আর অনেক কিছু খাবার আছে যেগুলো ও এখনও খায় না। তো ওই যে পায়েস খেত না, তো সেই জন্য ওর বার্থডের দিনও আমি পায়েসটা করতাম না, যেহেতু ও খায় না সেই কারণে। তো এদিন ওই যে পায়েস করলাম, ও কিন্তু প্রত্যেক দিন মানে যতদিন আর কি পায়েসটা ছিল ততদিনই ওর সামনে নিলে ও ওকে খাইয়ে দিলে আর কি পায়েসটা খেয়েছে। আর হচ্ছে শাকসবজিও অতটাও পছন্দ করতো না। তবে এখন যদি আমার ঘরে শাক রান্না হয় তাহলে 2 গ্রাস ভাত হলেও আমি শাক দিয়ে মেখে দিই, সেটাও কষ্টে শিষ্টে খেয়ে নেয়। এমনকি সবজিগুলো আগেতেও চটকেই খাওয়াতাম, বরাবরই চটকে মানে ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াতাম। তো এখন মাঝে মধ্যে ওকে যদি একটু চিবিয়ে খেতে বলি তাহলে কিন্তু সেটাও খায়। তো আস্তে আস্তে ওকে এই সবজি খাওয়ানোর অভ্যেসটা আমাকে করাতে হবে। তো এদিকে গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো একটু গোলমরিচ গুঁড়ো করে নিলাম। আর এদিকে এই যে হাক্কা নুডলসের মধ্যে একটু গোলমরিচের যদি দেওয়া যায় গোলমরিচ, তাহলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। তো সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিইনি, যেহেতু গোলমরিচ দিয়েছি ওই কারণেই। তো এদিকে ওর নুডলসটা রেডি হয়ে গেছে। আর এখন ওর ব্যাগটা গুছিয়ে দিয়ে যাব ওকে জামা কাপড় পরাতে। তো এই শীতের সময় জামা কাপড়গুলোও প্রপারলি পরাতে হয়, কারণ হচ্ছে ওর ব্লেজার পরে, তো ব্লেজারে খুব একটা ঠান্ডা মানায় না। আর এখন যতটা শীত পড়েছে ব্লেজারে ঠান্ডা মানানোর কথাও নয়। তো সেই জন্য স্কুল ইউনিফর্মের নিচে আরও দুটো হচ্ছে ওকে পুলোভার দিতে হয়, তারপরে হচ্ছে স্কুল ইউনিফর্মটা দিয়ে ব্লেজারটা পরিয়ে দিই। আর যেহেতু এই সপ্তাহতেই ওর স্কুলটা রিওপেন হয়েছে, তাই আর কি ঠান্ডা সত্ত্বেও ওকে স্কুলটা কামাই করালাম না। আর এখন যেহেতু একটু নুডলস তৈরি করেছি, তো রান্নাঘরটা একটু নোংরা হয়েছিল, সেটাকেও ক্লিন করে নিলাম। আর সকালে আমাদের দুজনের যে চায়ের কাপগুলো ছিল সেগুলোও এখন পরিষ্কার করে নিলাম। তো একবারেই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে বেরোবো। তো বেশিরভাগ পরিষ্কার করাটাই হচ্ছে তানিয়া করে দিয়ে গেছে রান্না কমপ্লিট করে। আর আমি এই যে টুকটাক যেটুকু করলাম সেটাই আর কি ভালো করে মুছে পরিষ্কার করে চলে এলাম। তো ওকে গাড়িতেও তুলে দিয়ে এসেছি। আর এইবার জানো তো ওর স্কুল টাইমটা একটুখানি এগিয়ে গেছে। আর ওদিকে ছুটির টাইমটাও একটুখানি বাড়িয়ে দিয়েছে। তো আগে যে সময়ে গাড়িটা আসতো সেই সময়ের আগেই কিন্তু এখন গাড়িটা চলে আসছে। তো সেই মতো করে ওকে আমাকে সমস্ত কাজ একটু আগেই করাতে হচ্ছে। তো ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে এই যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন ধীরে সুস্থে ঘরের বাকি কাজগুলো গুছিয়ে নেব। তো সকালবেলা বিছানাটা গোছানো হয় না, কারণ ওরা ওই যা ফ্রেশ হয় স্নান করে তার মধ্যেও এসে কিন্তু বিছানাতে বসে। তো সকাল সকাল উঠে যদি এই ঘরটা খালি করে অন্য ঘরে গিয়ে বসে তাহলে কিন্তু এই ঘরটা আমি সকালেই গুছিয়ে নিতে পারি। তো এটাই ভাবি যে ওরা তো অল্প সময়ের জন্য বাড়িতে থাকে, তাই ওরা যেভাবে কমফোর্ট ফিল করে সেভাবেই যেন বাড়িতে থাকতে পারে। তো সেই জন্য সকালবেলায় উঠে বিছানাটা আর গোছানো হয় না, কারণ ওই যে বললাম হাজব্যান্ডও স্নান সেরে রেডি হয়ে এসে একটু বিছানাতে বসে, আবার ছেলেও তাই। তো সেই জন্য সকালে আর কি বিছানাটা গোছানো হয় না। তো এদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে স্নানটা সেরে চলে এলাম। তো এই 3-4 দিন তো আমাদের এখানে সূর্যের দেখা নেই। তো আজকে এই যে জানলা খুলেছি তারপরেই দেখি একটুখানি রোদ বেরিয়েছে। তাও বেশিক্ষণ ছিল না, ওই ঘন্টাখানেক মতো রোদ ছিল। তো সেই কারণে আজকে আর মানে ইচ্ছে করেই চুলটা ধুইনি। তো চুলটা যেহেতু শুকনোই, তাই চুলটা তো আর খোলা রাখবো না, তাই ভাবছি একবারে বেনুনি করে রাখি, তাহলে সারাদিনে আর এই চুলের পিছনে ধ্যান দিতে হবে না। আর এই যে চুলটা খোলা রাখলে বা যেদিনই শ্যাম্পু করি, সন্ধ্যার দিকে যখন চুল বাঁধতে যাই তখন দেখি চুলে আবারও অনেক জট পাকিয়ে গেছে। তো আজকে এই যে বললাম শুকনো চুল, তো সেই জন্য চুলটাকে একবারে বেনি করে রেখে দিলাম। তো এদিকে নমিতাদিও চলে এসেছে কাজ করতে, তো নমিতাদির সাথেও টুকটাক দুটো একটা কথা বললাম। আর এখন চলে এলাম ফুল নিতে। তো সব ফুল মোটামুটি আমার ঘরেই আছে। আর এই যে ধুতরা ফুলটা, এটা নিতে আমাকে বাইরে আসতে হয়। আর এই যে বললাম কিছু ফুল ওই যে রাখা হয় সেগুলোই আর কি একটু হিসাব করে সারা সপ্তাহটা চালাই। তো এখন ঘড়িতে ওই 11:30 মতো বাজে। আর এই 11:30টার মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা। তো পূজা লিখেছে, ছাদে রোদ্রে বসে তোমার ভিডিও দেখছি বান্ধবী, খুব সুন্দর ভিডিও। আর উলের নাইটিগুলো পায়েস রেসিপি খুবই সুন্দর হয়েছে। তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে, তুমিও খুব ভালো থেকো। তো তারপরে পুজোটা কমপ্লিট করে এই যে রান্নাঘরে চলে এলাম। তো এই বাসনগুলো হচ্ছে গতকাল রাতেই টিফিনের বাসন টাসন যেগুলো হয় সব কিন্তু ধুয়ে বাস্কেটের মধ্যেই রাখি।
তো সেগুলোকে এখন তুলে নেব। আর এখন যে বাসনগুলো দিয়ে গেছে সেগুলোকে ওই বাস্কেটের মধ্যে জল শুকোতে দিয়ে দেব। আর যে বড় বাসনগুলো এগুলো আমি এখান দিয়েই রাখি, কারণ এই বড় বড় বাসনগুলো এই বাস্কেটের মধ্যে রাখলে অন্য বাসনগুলো জায়গা হবে না। তো সেই জন্য বড় বাসনগুলো উপর দিয়ে শুকোতে দিই, আর থালা বাটি যেগুলো ছোট জিনিস থাকে সেগুলো হচ্ছে বাস্কেটের মধ্যে দিয়ে দিই। আর এদিকে দেখো প্রায় ৩-৪ দিন পরে ছাদে এলাম গাছগুলোকে জল দিতে। মানে ঠান্ডার কারণে ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না, তো সেই জন্য গাছগুলোকে জলও দেওয়া হতো না। তো আজকে একটু সময় করে জলটা দিয়ে এলাম। তারপরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করব। তো আজকে এই যে যা যা রান্না হয়েছিল সেই খাবারগুলো নিয়ে একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নেব। না হলে এই ভাতই বলো বা সবজি তরকারি এগুলো বলো পুরোই ঠান্ডা বরফের মতো হয়ে আছে। তো এগুলো কিছুতেই খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য একটুখানি গরম করে নিলে দুপুরের খাওয়াটা বেশ আরাম করে খাওয়া যায়। আবার ছেলে আসবে 4টের সময়, তো তখনও ওকে একবার খাবারগুলো গরম করে এভাবে খাইয়ে দেব। আর রাতে যেহেতু আমার সমস্ত রান্না একবারে হয়ে যায়, তো রাতেও আমাকে সমস্ত খাবার আবারও গরম করতে হয়। তো সেই জন্য সবটা খাবার যদি বারবার গরম করি, তো সেই জন্য খাবারের খাদ্যগুণটাও নষ্ট হয়ে যায়। তাই যখন যতটুকু দরকার ততটুকুই হচ্ছে গরম করে খেয়ে নিই। তো এদিকে এই যে যেহেতু মাইক্রোওয়েভে দিয়েছিলাম, তো স্টিলের বাসন তো মাইক্রোওয়েভে দেওয়া যায় না, তাই ওই মাইক্রোওয়েভ সেফ ওই বাটি থালাগুলোতেই খেয়েছি। আর ওই থালা বাসনে খাওয়া মানেই হচ্ছে নিজেকে ধুতে হবে, তো সেই মতো করে বাসনগুলো আমি ধুয়ে রেখে দিলাম। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। এদিকে সন্ধ্যাও দিয়ে নিয়েছি। তো আজকে করব একটা পিঠে। আর এই শীতের সময়টাই পিঠে খেতে সাধারণত বেশি ভালো লাগে। তো সেই কারণে আজকে হাজবেন্ডের পছন্দের একটা পিঠে তৈরি করব। তো ফার্স্টে যেটা আমার থালায় ছিল ওটা হলো মুড়ির ছাতু, আর পরে যেটা মিক্সার গ্রাইন্ডার থেকে ঢাললাম ওটা হলো তিলের ছাতু। তো সাদা তিলটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে ওটাকে পাউডার করে নিয়েছি। তো তারপরে ওটাকে গুড় দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আর এখানে একটা চালের আটা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। তো 2 কাপ আটার জন্য আমাকে 2 কাপ জল নিতে হয়েছে, আর স্বাদ মতো নুন। তো এটাকে এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন যেহেতু ঠান্ডার সময় হাতগুলো ঠান্ডা হয়ে রয়েছে, তাই কিন্তু এই গরম ডোটাতে হাত দিতে খুব একটা অসুবিধা হয়নি। তো তারপরে যেহেতু এটাকে অনেক ভালো করে চেপে চেপে মাখতে হবে, তো সেই জন্য এরকম বেলন আর চাকির সাহায্যে এই আটার মানে ডোটাকে ভালো করে মেখে নিলাম। তো এটা যত ভালো মাখা হবে ততই কিন্তু পিঠেটা স্মুথ হবে। তো এদিকে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর ওই যে তিলের ছাতু আর মুড়ির ছাতু গুড় দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম, সেটাকে এরকম একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলাম। তো এই যে পিঠেটা যেভাবে করছি এভাবেও করা যায়, আবার সাধারণত পুলি পিঠে আমরা যেভাবে করি সেভাবেও করা যায়। ব্যাপারটা হলো টেস্টের উপর। তো এই যে পুরটা আর এই চালের গুঁড়োর যে ডোটা, এটার টেস্টটা তো সেই একই থাকবে, শেপটা যাই হোক না কেন। তো দেখো এইভাবে গ্লাস দিয়ে কেটে দুটো গোল করে নিয়েছি। তো এইভাবে হচ্ছে মুখটা বন্ধ করে দিয়ে রেডি হয়ে গেছে একটা পিঠে। তো এই পিঠেটাকে অন্যভাবেও করা যায়। তো দেখো ওটা আমি ফার্স্টে কেটে নিয়েছিলাম, আর এইটা পুরটা দিয়ে ঢাকা দিয়ে তারপরে কাটছি। তো এদিকে দেখো সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এটাকে আমি ডিপ ফ্রাইও করবো না বা জলেও ভাপাবো না, এটাকে এই যে শুকনো খোলায় রুটি যেরকম সেঁকে সেইভাবে আর কি এপিট ওপিট করে সেঁকে নেব। আর এই পিঠের বাইরেটা ভীষণ ক্রিস্পি হয়, আর ভিতরে যে পুরটার যে গন্ধ তিলের ছাতু মুড়ির ছাতু, সেটা তো ভীষণই ভালো। আজকে তবে এখানেই শেষ করছি। টাটা।